নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। জেলায় জেলায় শুরু হয়েছে রাজ্য সরকারের যুব সাথী ক্যাম্প। ক্যাম্পে যুবক যুবতীদের বিপুল সাড়া মিলছে। হাজার হাজার আবেদনকারী ভিড় জমাচ্ছেন ক্যাম্পে। তবে সরকারের এই প্রকল্পের বিরুদ্ধেই পথে নেমেছে বিজেপি। চাকরির দাবিতে বিক্ষোভ শিলিগুড়িতে। দেখুন। রাজ্য সরকারের নয়া প্রকল্প যুবসাথী। রবিবার থেকে জেলায় জেলায় শুরু হয়েছে যুবসাথী ক্যাম্প। মাধ্যমিক পাস 21 থেকে 40 বছর বয়সী বেকারদের 1500 টাকা ভাতা দিতে রেজিস্ট্রেশন। ক্যাম্পে ক্যাম্পে রেজিস্ট্রেশনের ভিড় উপচে পড়ছে। একই ছবি ধরা পড়ল কাকদ্বীপ ও বাঁকুড়াতেও। জেলা প্রশাসন সূত্রে খবর, প্রথম দিনে বাঁকুড়াতে 34টি ক্যাম্পে প্রায় 45,000 যুবক যুবতী রেজিস্ট্রেশন করেছেন। সোমবার থেকে অনলাইনেও ফর্ম ফিল আপের ব্যবস্থা চালু করা হয়েছে। যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে এসেছি, তো আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং জমা দিয়েছি এবং স্লিপও দিয়েছি, সেটা গুছিয়ে রেখেছি আমরা। আমি গ্র্যাজুয়েশন 2023 সালে কমপ্লিট করেছি, হিস্ট্রি অনার্সে বিএ পাস করেছি। তো আমি সরকারি চাকরি পরীক্ষা নিরীক্ষা দিচ্ছি। কালকে থেকে এটা শুরু হয়েছে। অন্যান্য বিষয়গুলিতেও আবেদন করছে বেশ, যেহেতু আমাদের যুব সাথী এটাকে নিয়ে একটু উন্মাদনা বেশি রয়েছে, সেই জন্য সেই সংখ্যাটা কালকে এবং আজকে মিলে মোটামুটি ভাবে 5,000 আবেদন এখনো পর্যন্ত পড়েছে। অন্যদিকে যুবসাথী প্রকল্পের পাল্টা চাকরির দাবিতে বিক্ষোভ বিজেপির। চাকরি চায় বাংলা, নিয়োগ চায় বাংলা স্লোগানকে সামনে রেখে প্রতিবাদ বিজেপির। ভাতা নয়, চাকরি চাই, এই দাবিকে সামনে রেখে শিলিগুড়ির হাসমি চকে বিক্ষোভে নামেন বিজেপি কর্মী সমর্থকেরা। বিক্ষোভে সামিল হন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। সোমবার বিজেপি যুব মোর্চার তরফ থেকে শিলিগুড়িতে কর্পোরেশন ঘেরাও কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে। সমস্যাটা হচ্ছে 2011 সাল থেকে 2026 সাল অবধি একটাও চাকরির পরীক্ষা হয়নি, বা যেটা হয়েছিল সেটাতে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি চলে গেছে। তো এই যে ছেলেমেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছে, পড়াশুনো শেষে তারা চাকরি পেতে চায়, সরকারি চাকরি, তাদের সামনে কি আছে? এই সরকারে চাকরি নেই, ভাতা আছে। ভোটমুখী বাংলায় একদিকে রাজ্য জুড়ে চলছে যুবসাথী প্রকল্পের ক্যাম্প, আর সরকারি ভাতাকে পাল্টা হাতিয়ার বানিয়ে ময়দানে বিজেপি। যুবদের ভোট ব্যাংক যাবে কার দিকে? নজর রাজনৈতিক মহলের। কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। জমবে তর্ক বিতর্ক। আমাদের অতিথিরা থাকবেন। নিঃসন্দেহে আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন প্রান্তেই কিন্তু এই ক্যাম্প হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে যখন বাজেটে এটা ঘোষণা করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে জানিয়েছিলেন যে অগস্ট মাস থেকে হবে, কিন্তু তারপরে তিনি নিজেই ঘোষণা করেন যে এপ্রিল মাস থেকে কিন্তু যুব সাথীর এই 1,500 টাকা দেওয়া হবে অ্যাকাউন্টে, এবং সেই মতো ক্যাম্প বসতে শুরু করেছে। এই ক্যাম্পে যাচ্ছেন। তবে পাশাপাশি অনলাইনেও কিন্তু যুবক যুবতীরা বা যুবকরা তারা আবেদন করতে পারবেন, মানে বেকাররা আবেদন করতে পারবেন। এবং অনলাইনে গতকাল মাঝরাত থেকে 12টার পর থেকে কিন্তু আবেদন পত্রটা তারা আপলোডও করতে পারবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীর্থঙ্কর কুণ্ডু, বিজেপির পক্ষ থেকে রয়েছে বিপ্লব নায়েক। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমে তীর্থঙ্করের কাছে আসবো। তীর্থঙ্কর, প্রথমে যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, যে বিজেপি বলছে, দাবি করছে যে রাজ্যে 2011 সাল থেকেই কোনো চাকরি নেই। শঙ্কর ঘোষের বক্তব্য, 2011 সাল থেকে একটাও চাকরির পরীক্ষা হয়নি। যুবকদের কাছে বা বেকারদের কাছে চাকরি নেই, আছে ভাতা। ভাতা দেওয়া শুরু করেছেন আপনারা। নমস্কার, আমি আমাদের কলকাতা টিভির সমস্ত দর্শকদের প্রথমেই শুভ সন্ধ্যা জানাবো। ঋষিকেশদা, আপনাকেও শুভ সন্ধ্যা। বলুন। শঙ্করবাবু কি বক্তব্য বলেছেন আমার সাথে শোনা নেই, তবে উনি যদি বলে থাকেন, আমরা শোনালাম, এইমাত্র শোনালাম। তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর থেকে কোনো পরীক্ষা উনি তৃণমূল কংগ্রেস কন্ডাক্ট করতে পারেনি। সেই জায়গার থেকে আমি বলতে পারি 2012 সালে যে টেট পরীক্ষা হয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 18,000 জনকে চাকরি দিয়েছে। 2014 টেটের থেকে 42,000 জন চাকরি পেয়েছেন। 2020 টেট, সেটাতে চাকরি পেয়েছেন 20,000 জন। 2022 টেটে চাকরি পেয়েছেন 22,000 জন।
2025-এর যে টেটের কার্যক্রম চলছে, যাতে করে 13,000 ভ্যাকেন্সি রয়েছে, সেটা নিয়ে শুধুমাত্র টেটের হিসেবে ধরলে 1,15,000-এর মতো নিয়োগ রয়েছে তৃণমূল কংগ্রেসের 2011 সালের পর। এসএসসির কথাই আসি, 2012 সালে এসএসসি হয়, তাতে নিয়োগ ছিল 32,000। 2016 সালে এসএসসি যা বিতর্কিত রায়, সেখান থেকে সংখ্যাটা 26,000, প্রত্যেকেরই জানা। 2025-এ আরও 26,000, যেটা অলরেডি পরীক্ষার মাধ্যমে তাদেরকে নেওয়ার প্রসিডিওর চলছে, এবং আরও 10,000 ভ্যাকেন্সি রয়েছে। এবং আপার প্রাইমারি 2016 চাকরি তো বাতিলও হয়ে গেছে, নিতে পেরেছি। মাদ্রাসা প্রচুর যোগ্য চাকরি প্রার্থী তারা বিক্ষোভ প্রতিবাদ করছে, যেমন গেছিল, আজও করেছেন। উনি যদি বলেন কোনো পরীক্ষায় হয়নি, আমি সে জায়গায় বলছি, আচ্ছা, উনি যদি বলেন কোনো পরীক্ষায় হয়নি, বা এতগুলো আপনাকে আমি টেটের ডেটা দিলাম, শুধুমাত্র টেট এবং এসএসসির ডেটা, এর বাদ দিয়ে ডাব্লিউবিপির যে পরীক্ষাগুলো হয়েছে, এর বাইরেও তো অনেক মাদ্রাসা রয়েছে, যেখানে 2012 সালে আমরা 5,000 জনকে রিক্রুট করতে পেরেছিলাম, 2022 সালে 3,000 জন, এবং 2025 সালে আরও 4,000 জনের জন্য পরীক্ষা চলছে। সেই সংখ্যাটাও প্রায় 1,20,000, অর্থাৎ প্রাথমিকের সংখ্যাটা 1,05,000, যে আমাদের 2025 সালে যেটা অনগোয়িং 13,000 সেটা ধরলে, এবং আমাদের এসএসসি এবং মাদ্রাসা নিয়ে সংখ্যাটা প্রায় 1,20,000 শুধুমাত্র শিক্ষকতার বিষয়ে। হয়তো যেটা বিগত আমাদের বিভিন্ন সরকারের প্রতিনিধিরা দাবি করেন যে বছর বছর দুর্গাপূজার মতো হয়তো পরীক্ষাটা হয়নি, কিন্তু ওভারঅল সংখ্যার তত্ত্বে যদি দেখি, এসএসসি এবং টেটের মাধ্যমে 2 লক্ষের অধিক ছাত্রছাত্রীদের কিন্তু কর্মসংস্থান মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করে দেখিয়েছেন। কিন্তু তীর্থঙ্কর, বিরোধীরা বলেন যে বামেদের আমলে অন্তত যে এসএসসি এটা প্রতি বছর হতো, টেট হতো, যেটা আপনারা আসার পরে সেটা বন্ধ হয়ে গিয়েছিল। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর থেকে কিন্তু তাদেরও এই প্রক্রিয়ার মধ্যে তারাও কিন্তু চেষ্টায় রয়েছেন। এবং আমরা কি দেখতে পেলাম, ওনাদের যারা তৎকালীন ক্ষমতায় ছিলেন, যাদের আটঘাট সবটাই জানা, তারা কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পরেই এক প্রকার যেরকম মরার খবর পেলে শকুনি এসে ভাগাড়ের কাছে ছোটাছুটি করে, সেরকমভাবেই চাকরির নোটিফিকেশন হওয়ার পরেই তাদেরই দলের একদল উকিল তারা কিন্তু হাইকোর্ট চত্বরে ঘোরাঘুরি করছে সারাক্ষণ। যেই চাকরির নোটিফিকেশন হলো তারা কিন্তু হাজির হয়ে যান, নোটিফিকেশনে কি ভুল রয়েছে সেটা ধরার থেকে শুরু করে পরীক্ষা হওয়া থেকে ফলাফল বেরোনোর থেকে আরম্ভ করে। বিপ্লব দা আসবো, বিপ্লব দা আমি আপনার কাছে আসছি, প্লিজ আসছি। কি তারা শুধুমাত্র নোটিফিকেশনের থেকে শুরু করে দেন আদালতে ছোটাছুটি কিভাবে, সেই কারণে এটা হয় না, আপনি এটা দাবি করতে চাইছেন 2026 মানে পরীক্ষাটা হচ্ছে না বা আটকে যাচ্ছে রিক্রুটমেন্ট। একদম, এরা তো সব সর্বক্ষণ চাইছে। আমি বিপ্লবদার কাছে আসি। বিপ্লবদা, তীর্থঙ্কর বেশ কিছু নথি তার কাছ থেকে বললো যে কোন বছরে কত পরীক্ষা হয়েছে, কোথায় চাকরি হয়েছে না হয়েছে সেটা তুলে ধরলো। আপনারা দাবি করছেন যে শঙ্কর ঘোষ, আপনাদের নেতা বিধায়ক, তিনি বলছেন যে 11 সাল থেকে আর কোনো পরীক্ষাই হয়নি, চাকরি পরীক্ষা হয়নি। তিনি অবশ্য 11 সাল থেকেই এই কথাটা জোর দিয়ে বলছেন, কারণ তার আগে পর্যন্ত তো তিনিও বামফ্রন্টেই ছিলেন, বামেদের সঙ্গেই ছিলেন, এবং বাম সরকারই ছিল 11-র আগে পর্যন্ত। তিনি অবশ্য সেই সরকারের কথা বলছেন না কিছু। কিন্তু বর্তমানে রাজ্য সরকার এই যে বেকারদেরকে যে যুবসাথীর মাধ্যমে তাদেরকে একটা ভাতা দেওয়ার পরিকল্পনা করেছে, আপনারা বলছেন চাকরি নেই যুবকদের হাতে, ভাতা দিচ্ছে। চাকরির অবস্থা তো গোটা দেশেই একই দাদা, কম বেশি। দেখুন, বিষয়টা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছিলেন ডবল ডবল চাকরি দেবেন, সেই চাকরির বাজারে যে ছেলেদেরকে, যে এ পাস বিএ পাস ছেলেদেরকে এইভাবে লাইনে দাঁড় করাবে, ওই যে তীর্থঙ্কর বাবুর ওই পরিসংখ্যান লাগবে না, লাইনই বলে দিচ্ছে এই সরকারে থাকার যোগ্যতা নেই, অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। তিনি যে কথা দিয়েছেন কথা রাখতে পারেননি। 2 নম্বর, যেটা আমাদের বছরে 2 কোটি করে চাকরি হলে তো এই লাইন থাকতোই না। আজকে বিপ্লবদাকে বলতে দিন, আমি আসবো আপনার কাছে। দাদা 14 সাল থেকে বছরে 2 কোটি তীর্থঙ্কর, প্লিজ ওনাকে আনইন্টারাপ্টেড বলতে দিন কিছুটা সময়, আমি আসবো। আপনি বলতে দিন, আমি আপনার বলার সময় তো কিছু বলিনি, অন্তত বলতে দিন। আপনাদের এই চাকরির বাজারটা দেখুন। আপনারা কি বাইরে যানটা তীর্থঙ্কর বাবু, ভিন রাজ্যে গিয়ে দেখুন তো বাঙালি যুবকদের পরিস্থিতি কি। বাঙালি শুনলে লোকে মুখ ফিরিয়ে নেয় কেন জানেন? আপনাদের তৃণমূল কংগ্রেসের জন্য। চুরিটা আপনারা করে যান, জোর চুরি আপনারা করে যান, চাকরি নিয়ে যান আপনারা। পৃথিবীর ইতিহাসে প্রথম কোন সরকার লিখিত দিচ্ছে আমরা 1806 জনের চাকরি খেয়েছি, যারা চাকরি খেয়েছে তারা ঘুরে বেড়াচ্ছে, আর যারা পাস করে বসে রয়েছে পুলিশের হাতে লাথি খাচ্ছে। এর থেকে লজ্জার পরিসংখ্যান আমার আছে বলে মানে হয় না।
এবং আপনারা সব সীমা লঙ্ঘন করে আজকের সমস্ত শিক্ষিত ছেলেদেরকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন। শুধু কৌটোটা ধরিয়ে দিলেই তো হয়ে যায়। আর এপ্রিল মাস থেকে দেওয়ার দরকার কি, আর ভোটের পরেও বা দেওয়ার দরকার, শুধু কৌটো একটা করে দিদিকে দিয়ে দিতে বলুন। বেশ, বিপ্লব দা, আমি আচ্ছা আপনার বক্তব্য বুঝতে পেরেছি। আমি আপনি অন্য রাজ্যের কথা বললেন, আমি বলি আপনাকে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে 2025 সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তারা যে আনএমপ্লয়মেন্ট স্ট্যাটিস্টিক দিচ্ছে, তাতে হাইয়েস্ট আনএমপ্লয়মেন্ট স্টেট কারা জানেন? উত্তরাখণ্ড 8.9%, আন্ধ্রা 8.2%, কেরালা 8.0%, হিমাচল প্রদেশ 7.9%, রাজস্থান 7.5%, আমাদের রাজ্য হচ্ছে 6.1%। আপনি অন্য রাজ্যের কথা বললেন। দেখুন, এই যে পার্সেন্টেজের কথাটা আছে, আপনি বলুন না। এটা তো আমি তৈরি করিনি দাদা, রাজ্যের তৈরি করা নয়, পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে করা সার্ভে। যে স্টেটগুলোর নাম বললেন, ওই স্টেটের পরিযায়ী শ্রমিক কত আর পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক কত হয়েছে, এই পরিসংখ্যান আপনার কাছে কি রয়েছে? পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে কি পশ্চিমবঙ্গে আসে না চাকরি করতে, কাজ করতে? পশ্চিমবঙ্গে 2 কোটি কেন্দ্রীয় সরকারের চাকরি করার জন্য আসে, ব্যবসা করার। পশ্চিমবঙ্গে 2 কোটি যারা ইউপি, বিহার, কেন্দ্রীয় সরকারের চাকরি করার জন্যই আসে বিপ্লব দা। তারা কাজ করে আপনি আসানসোলে চলে যান, দুর্গাপুরে চলে যান, কিংবা কলকাতায় এই বড়বাজার চত্বরে চলে আসুন, এখানে শুধু কি চাকরি করতেই আসে? কেন্দ্রীয় সরকারের চাকরি করতেই ইউপি, বিহার থেকে লোকজন আসছে। মানুষ রয়েছেন অন্য রাজ্যে যারা এখানে। কোভিডের সময় দেখেছেন যে সবচেয়ে বেশি আনএমপ্লয়মেন্ট কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক? উত্তরপ্রদেশে। স্বাধীনতার পূর্বের কৃতিত্ব ভারতবর্ষে। তবে একটা বিষয় বিপ্লব দা ভালো লেগেছে, একটা বিষয় বিপ্লব দা আপনার কথা আমার ভালো লেগেছে, যে আপনি অন্তত মেনে নিয়েছেন যে পশ্চিমবঙ্গের বাইরে গেলেই বাঙালিদেরকে দেখে মানুষজন মুখ ঘুরিয়ে নিচ্ছে। অর্থাৎ যে অভিযোগ আমরা গত কয়েকদিন ধরে দেখে আসছে, বাঙালিরা অত্যাচারিত হচ্ছে, তাদের হেনস্থার শিকার হতে হচ্ছে, কাউকে কাউকে খুন করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে, আপনি কার্যত সেটা মেনে নিলেন। হ্যাঁ, বাঙালিদের পরিস্থিতি খুবই খারাপ। তীর্থঙ্কর কি বলবেন? যে আমার এলাকাতে প্রচুর পরিযায়ী শ্রমিক মেনে নিচ্ছেন, বিপ্লব দা কার্যত এটা মেনে নিলেন, তীর্থঙ্করদের এটা অভিযোগ ছিল। দাদা বললেন ওয়েস্ট বেঙ্গলের পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেই সংখ্যাটা ওনাদের মতো করে ধরি, ওনাদের নেতারা যেটা বলেন প্রায় 20 লাখ। আমি সেই তথ্য ধরেই নিলাম। এই 20 লাখ পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যাচ্ছেন। এই বাংলায় কিন্তু 2 কোটিরও বেশি মানুষ, তারা অন্য রাজ্য থেকে তারা এখানে এসে তারা নিজেদের কাজকর্ম করছেন, বিভিন্ন সেক্টরে তারা কাজ করছেন, নিজেদের জীবন জীবিকা নির্বাহ করছেন। তাহলে এত বেকার, আমি বলছি পশ্চিমবাংলার যারা এসেছেন তারা অনেক আগে এসেছেন, সেটা আপনাদের কৃতিত্ব নয়। আপনারা যদি এখন যারা বেকার হচ্ছে, যারা এখন বেকার হয়ে যাচ্ছে সেই দায়িত্ব করে এখানে কাজে লাগিয়ে, আর যারা আচ্ছা দাদা, রোহিঙ্গা তো বাংলাদেশের নয়, রোহিঙ্গা কাদের বলে আপনার সেটাই কনসেপ্টটাই ভুল, আপনাদের নেতাদেরই কনসেপ্টটাই ভুল আছে। রোহিঙ্গা কি বাংলাদেশিদের বলে? রোহিঙ্গা কারা দাদা? রোহিঙ্গা কি বাংলাদেশিদের রোহিঙ্গা বলে? না না না, আপনাদের বাংলা কথা বললে বাঙালি, রাজ্যগুলোতে বাঙালি খেদা অভিযান করেছিল, আপনারা তাদের 5,000 টাকা করে পরিযায়ী শ্রমিকদের ভাতা দিয়েছিলেন। কতজন ভাতা পেয়েছে আপনাদের কাছে? জিজ্ঞেস করছিলেন রোহিঙ্গা কারা, রোহিঙ্গা কি বাংলাদেশি? এটা একটু ক্লিয়ার করে দিন না বিপ্লব দা, রোহিঙ্গা কারা? রোহিঙ্গারা কি বাংলাদেশি? বাংলাদেশের লোকদের রোহিঙ্গা বলে? রাখাইন প্রদেশ থেকে বাংলাদেশ ভারতে যারা ঢুকে পড়ছে, প্রদেশ থেকে তাদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। আজকে গুলশান কলোনির দিকে তাকান, তারা রোহিঙ্গা। অন্য রাজ্য থেকে যখন চলে এসেছিল তখন তো বাঙালি খেদা হয়েছিল। আজকের কি হলো? শুধু এসআইআর হবে শুনেই সব হু করে বর্ডার টপকে পালিয়ে গেছিল। বিপ্লব দা, আপনি খুব ভালো একটা পয়েন্ট বলেছেন। এই যে হু করে বর্ডার টপকে পালিয়ে গেল, দান তীর্থঙ্কর, বর্ডার টপকে পালিয়ে গেল, এখন যদি বাংলাদেশ থেকে কেউ আমাদের দেশে ঢুকতে চায় তো বর্ডার সিকিউরিটি ফোর্সের উচিত তাদেরকে গ্রেপ্তার করা। গ্রেপ্তার করলে তাদের ক বছর সাজা হয়? তাদের কোথায় নিয়ে যাওয়া হয়? সাজা হয় তো 2 থেকে 3 বছর তো তার সাজা হয়, জেল হওয়া উচিত। কিন্তু বর্ডার থেকে পালিয়ে চলে যাচ্ছে, আমরা ক্যামেরায় দেখাচ্ছি। একটা বিএসএফ, বিপ্লব দা প্লিজ, আইন তো সবার জন্যই সমান হবে না, আইন এক একজনের জন্য এক এক রকম হবে নাকি? আপনি যখন বর্ডার টপকে লোকজন ঢুকে যাচ্ছে, আপনার বিএসএফ তাদেরকে আটকাতে পারছে না, ঢুকতে পারছে,
আপনি বলছেন ঠিক আছে বর্ডার টপকে যে রাতের অন্ধকারে যখন লোক আমি মেনে নিচ্ছি তো, আমি মেনে নিচ্ছি যে রাজ্য সরকার জমি দিচ্ছে না। আমি বিপ্লব দা, আমি মেনে নিচ্ছি যে রাজ্য সরকার জমি দিচ্ছে না, রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে আপনারা সেখানে কাঁটাতার দিতে পাচ্ছেন না। বর্ডার টপকে তারা ঢুকে গেল, আবার বেরিয়েও যাচ্ছে কয়েক বছর থেকে, চোখের সামনে দেখা যাচ্ছে শয়ে শয়ে লোক বেরিয়ে যাচ্ছে লাইন দিয়ে, কোনো ব্যবস্থা নেই। কেন তাদেরকে গ্রেফতার করা যেত না? তাদেরকে গ্রেফতার করা যেত কি যেত না বিপ্লব দা বলুন? আইনত তো তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা যেত। কেন বিএসএফ পদক্ষেপ করলো না? ওই লোকগুলো বিএসএফ কেন পদক্ষেপ করলো না? এতগুলো মানুষকে বেরিয়ে যেতে দিল। মতন গোটা পশ্চিমবঙ্গে দাদা গুলশান কলোনি হোক আর অন্য কোন কলোনি হোক, এত লোককে বেরিয়ে যেতে দিল কেন? বিএসএফ কেন্দ্রীয় সরকার এত লোককে যাদেরকে ক্যামেরায় দেখা যাচ্ছে তাদেরকে বেরিয়ে যেতে দিল কেন? আপনি দুষ্কৃতী বলছেন যে জঙ্গিরা ঢুকে পড়েছে, জঙ্গিরা ঢুকে পড়ছে, আর জঙ্গিরা বেরিয়ে যেতে দিচ্ছেন আপনি। যদি জঙ্গি হয়, ওই 1000 জনের মধ্যে যদি 5 জন জঙ্গি থেকে থাকে, আপনি তার মানে তাকে বেরিয়ে যেতে দিলেন কেন? গুলিয়ে দিলাম আমি কোথায়, কোনটা গোলালাম? আপনার প্রশ্ন আপনি তুলছেন, আপনার বক্তব্য আপনি তুলছেন, আমি তার মধ্যে থেকে প্রশ্ন তুলছি, আমি গোলালাম কোথায়? আপনারা ওই লোকগুলোকে যখন ভিন রাজ্যে যখন তাদের আধার কার্ড, তাদের ভোটার কার্ড চেক করা হয়েছিল, তখন আপনাদের মনে হয়েছিল বাঙালি খেদাও অভিযান হচ্ছে, তারা বাংলায় কথা বলছে। সোনালী বিবিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল জোর জবরদস্তি করে, সোনালী বিবিকে পাঠিয়ে দিয়ে তারপর তো আবার ফেরত নিতে হলো। ভারত সরকারের মুখ খুললো কি খুললো না? বিপ্লব একটু যুক্তি দিয়ে কথা বলুন, বিপ্লব দা একটু যুক্তি দিয়ে কথা বলুন, বিপ্লব দা একটু যুক্তি চাইবো আমি, যুক্তি, শুধু অহেতুক চিত্তে না। কোথায় যুক্তি বলছেন আপনি? না যুক্তি নেই তো, আমি বলছি এটা শুনুন, একটু শুনুন, একে আপনি অনেকটা দূরে বসে আছেন, বাঙালিকে আপনি লাইনে দাঁড় করিয়ে দিলেন। বিপ্লব দা একটু শুনুন না, আপনি যেটা বলছেন আমি সেটাই বলছি যে বেআইনি ভাবে এরা ঢুকেছে। লাইনে দাঁড় করানোর কথা উনি কিছু বললেন মনে হলো, দাদা কি লাইনে দাঁড় করানোর কোনো কথা বললেন? বিপ্লব দা বলছেন, যাই হোক লাইনে দাঁড় করানোর কোনো কথা বললেন। লাইনে দাঁড় করানো তো মানে আমাদেরকে শিখতে হবে আপনাদের কাছে। মানুষ সারা জীবন শুধুমাত্র আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করলেন, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করলেন, আধারের সঙ্গে প্যানের লিঙ্ক করলেন, মানুষ লাইনে দাঁড়িয়ে নোট চেঞ্জ করলেন, মানুষ লাইনে দাঁড়িয়ে গ্যাস নিলেন। মানুষকে লাইনে দাঁড় করানো কিভাবে করতে হয়, তারপরে এসআইআর এর লাইনে। আবার তো বলছে এখন আধার কার্ডও বৈধ নয়, আধার কার্ডও কোনো আধার কার্ডের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। যাই হোক, বিপ্লব দা যেটা বলছেন, বিপ্লব দা দুষ্কৃতী বাড়িতে ঢুকলো আর আপনি চুপচাপ বসে রইলেন, দুষ্কৃতীকে বেরিয়েও যেতে দিলেন, এটা কেমন হলো? আপনি তো এক দরজা খোলা রেখে দিয়েছিলেন, চোর বাড়িতে ঢুকলো আর আপনি দেখছেন চোর বেরিয়েও যাচ্ছে। আমি যদি ধরেই নিই তাদেরকে, আপনি বলছেন তো তারা দুষ্কৃতী, তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশে অনুপ্রবেশকারী, কিচ্ছু ঘোরাচ্ছি না, আমি আপনার প্রসঙ্গ তুলে বলছি। ধরপাকড় হচ্ছিল, কি মুশকিল, বর্ডার দিয়ে এত শয়ে শয়ে লোক যাচ্ছে, আপনি তার আধার কার্ড পরিচয়পত্র দেখলেন না, আপনি ভিন রাজ্যে আপনাকে দেখলে। আজ যদি বিপ্লব নায়ককে মুম্বাইতে ডেকে ধরা হয় আর বলে দেওয়া হয় যে ভাই তুমি বাংলাদেশ থেকে এসেছো, এটা মেনে নেওয়া যাবে? আজ যদি বিপ্লব নায়ককে মুম্বাইতে ধরে বলে যে ভাই তুমি বা দাদা আপনি বাংলাদেশ থেকে এসছেন, আপনার সমস্ত কিছু প্রমাণ পরে হবে, আপনি এখন বাংলাদেশে ফিরুন, বলে পুলিশ পাঠিয়ে দিল, হবে সেটা? বললে হবে? আমরা তো মেনে নেব না সেটা। কিন্তু যখন শয়ে শয়ে হাজার হাজার লোক বর্ডার ক্রস করে বেরিয়ে যাচ্ছে, তখন কেন ধরা হলো না? তখন কেন ধরা হলো না? কথা বলছে বাঙালির জন্য কথা বলবে না? আপনি বলছেন বাঙালির জন্য কথা বলবে না। বেশ, তীর্থঙ্কর কি বলছে? তীর্থঙ্করের কাছে যাই। আপনি অনেকক্ষণ আপনার সাথে কথা বলেছি, আমি পরিযায়ী শ্রমিকদেরকে আপনার সাথে ডেকে অনেকক্ষণ নিল। কথা বলেছি। দেখুন, সব রাজ্যে পরিযায়ী শ্রমিক আছে দাদা, আমাদের পার্টি লাইন সব রাজ্যে পরিযায়ী শ্রমিক আছে। পরিযায়ী শ্রমিক এটা আমাদের পরিযায়ী শ্রমিক। শুনুন, জানুয়ারি মাসে ওনারা পিটিএ মেরেছেন 8 জন বা আপনাদের মিডিয়া হাউসের কাছে রয়েছে যে মোট কতজন একে রয়েছে, যাদের মধ্যে 5 জন হিন্দু। কতজন তথ্য আপনার কাছে আছে? কি তথ্য আপনার কাছে কি তথ্য আছে বলুন না, যে কতজন বাংলাদেশি, কতজন রোহিঙ্গা ঢুকেছে? আপনি একটু বলুন, কতজন রোহিঙ্গা, কতজন বাংলাদেশি ঢুকে পড়ে আছে? বাঙালিদের কি হতে পারে? আর আমার কেন বেকার ভাতা কি শুধু? আচ্ছা বেকার ভাতা, আচ্ছা যদি শিক্ষিত কতজন রোহিঙ্গা, 2 কোটি চাকরি হয়েছে কি? 2 কোটি চাকরি, বছরে বছর 2 কোটি চাকরি, বছরে বছরে 2 কোটি করে চাকরি হয়েছে। আধার কার্ডে ভুল, ভোটার কার্ডে ভুল, আপনারা এমন আধার কার্ড বানিয়েছেন কেন যে আধার কার্ড গ্রহণযোগ্যতা পায় না? আপনি এমন আধার কার্ড বানিয়েছেন কেন যে আধার কার্ড জাল হয়ে যায়?
আপনি এমন আধার কার্ড বানিয়েছেন কেন যে আধার কার্ড গ্রহণযোগ্যতা পায় না? এমন আধার কার্ড বানিয়েছেন কেন যে আধার কার্ড যে কেউ নকল করে ফেলতে পারছে? পশ্চিমবাংলায় এমন আধার কার্ড কেন বানাবেন যে কেউ নকল করে ফেলতে পারবে? দাদা, তীর্থঙ্করের কাছে আসবো। বেশ, পশ্চিমবাংলায় তীর্থঙ্কর, আপনারা বর্ডার খুলে রেখেছেন না, 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 পশ্চিমবাংলায় দিয়ে বেশ, এখন বিপ্লব দা প্লিজ এবার একটু চুপ করতে হবে। বিপ্লব দা এবার একটু চুপ করতে হবে। বিপ্লব দা এবার একটু চুপ করতে হবে। তীর্থঙ্কর, দেখুন, ওনাদের লাইনটাই এটাই, ওনারা বাংলা বলা মানেই বাংলাদেশি। সারা দেশে ইতিমধ্যে আমাদের শুধুমাত্র জানুয়ারি মাসে 8 জন বাঙালিকে ওনারা পিটিয়ে খুন করেছেন বাংলা বলার অপরাধে। আমরা দেখলাম একজন তরতাজা যুবক পরিতোষ মাহাতো, পুরুলিয়ার বাসিন্দা, কিভাবে তাকে নৃশংসভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বাংলা বলার অপরাধে। শুধুমাত্র বাংলা বলার জন্য যারা একটা পার্টি, বেশ, তীর্থঙ্কর, এই যে পরিযায়ী শ্রমিকের কথা উঠলো, তীর্থঙ্কর প্লিজ আমার প্রশ্নটা নিতে হবে। তীর্থঙ্কর, এই যে পরিযায়ী শ্রমিকের কথা উঠলো, এই বেকার ভাতার মাধ্যমে আপনার কি মনে হয় যে এই আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে যে কাজ করতে যাচ্ছে, যে কোনো কাজই হোক, সে শিক্ষিত হোক বা তার শিক্ষা কম থাকুক, যদিও এখানে বলাই হয়েছে যে মাধ্যমিক পাস হতেই হবে, তো তাদেরকে অনেকটা রাজ্যে আটকে রাখা যাবে অন্তত আরো 5 বছর। সে লড়াই করে কোনো পরীক্ষা দিয়ে বা বেসরকারি চাকরির চেষ্টা করতে পারবে এই বেকার ভাতার মাধ্যমে, কারণ 5 বছর দেওয়া হবে। কিন্তু তারপর প্রথম কথা, এটা বেকার ভাতার চেয়েও বড় বিষয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছেন যুবসাথী, অর্থাৎ বাংলার ছেলেমেয়েরা যারা পড়াশোনার পর কটা চাকরির প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে হোক, ইভেন তাদের পরীক্ষা দিতে যাওয়া পর্যন্ত, সমস্ত ক্ষেত্রে, যে কোনো পরীক্ষা হোক, যে কোনো প্রাইভেট সেক্টরে ইন্টারভিউ হোক, যে কোনো সরকারি হোক, কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, যেখানে যতটুকু হোক, তাদেরকে কিন্তু কারণ না কারণে হাত পাততে হতো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা ভেবেছেন যে যারা পড়াশোনা করে শিক্ষিত বেকার যুবক রয়েছেন, যারা পড়াশোনাটার মধ্যে রয়েছেন, তো বলেননি একবারও, সেটা আপনাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে এসেছে সে কথা। মমতা বন্দ্যোপাধ্যায় একবারও সেটা বলেননি। সরকারিভাবে যে নোটিফিকেশন জারি হয়েছে, এটাকে 5 বছরের জন্য দেওয়া, যাতে করে তারা নিজেদেরকে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারেন, কোনো এআই এর জন্য ভালো ট্রেনিং দিতে পারেন, কখনো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসের জন্য তারা বিপ্লব দা, দিতে পারেন। এই যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার, এগুলো কি আসলে ভোট টানার সাথী? সেটার জন্য যুবসাথী। বেশ, বিপ্লব দা, যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার আসলে কি ভোট টানার সাথী? ওনারা ভোট টানার চেষ্টা করছেন, কিন্তু যেভাবে মানুষের মর্যাদা নিয়ে খেলোয়াড় করছে, সারা দেশে সারা রাজ্যের চাকরির ব্যবস্থা না করে যুবদেরকে যেভাবে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, এর থেকে বড় লজ্জার তো আমাদের কাছে কিছু হয় না। আজকের মন্ত্রী, তৃণমূলের মন্ত্রী নেতা বলছে গুটকা খাওয়ার জন্য টাকা দিয়েছে, আর বিজেপিকে ওরা গুটকাখোর পার্টি বলে আর দিচ্ছে গুটকা খাওয়ার জন্য। এর থেকে আর লজ্জার কি হতে পারে? আমার বক্তব্য হচ্ছে, পরিযায়ী শ্রমিকের জন্য 5,000 টাকা দিয়েছিল তৃণমূলের বাড়ির লোকজন, পরিযায়ী শ্রমিক হয়ে গিয়ে ওরাই টাকা নিয়েছে, বাকি যারা প্রকৃত পরিযায়ী শ্রমিক তারা কেউ টাকা পায়নি। আজকের এই লাইনে তৃণমূলের নেতার বাড়ির ছেলেরা কজন দাঁড়িয়েছে বলুন? তবে বিজেপি সিপিএম এর বাড়ির ছেলেরা দাঁড়াচ্ছে। নেতার বাড়ি কজন দাঁড়াচ্ছে? সব সাধারণ বাড়ির ছেলেদের। সবাই কি চাকরি পেয়ে গেছে বলছেন তাহলে? তার মানে বলছেন তৃণমূলের বাড়ির ছেলেরা সব চাকরি বাকরি করে? চাকরি দিলে তো পাবেন। দেখি তীর্থঙ্কর কি বলছে। মোটামুটি আপনি যে অভিযোগগুলো বললেন, তীর্থঙ্করের উত্তর নেই। টাকা থেকে তৃণমূল আবাস যোজনা সমস্যাটা দাঁড়িয়ে গেছে, ছেলে মেয়ে খেয়ে বড় লোক হয়েছে। তো আপনাদের ছেলে মেয়েদের আর চাকরি কি? বিপ্লব দা প্লিজ তীর্থঙ্করকে বলতে দিন, শেষ হয়ে আসছে সময়। যুবসাথী নিয়ে তীর্থঙ্কর, যুবসাথী নিয়ে সিপিএম এবং বিজেপির যে সমস্যাটা দাঁড়িয়ে গেছে ভীষণ রকম ভাবে, সিপিএম এবং বিজেপি যে জায়গাটায় তারা ভীষণ রকমের পিছিয়ে যাচ্ছেন, এই যুবসাথীর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছেন, এক হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকতে হবে, মাধ্যমিক মিনিমাম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এটা নিয়ে বিজেপি খুব চিন্তায়, কারণ তাদের কাছে মাধ্যমিক পাস করা লোকজনের সংখ্যা খুবই কম। আবার সিপিএমও চাপে পড়ে গেছে, কারণ 40-এর নিচের উপরের লোকজন চাই, 40-এর নিচে তো ওদের আবার লোকজন নেই। স্বাভাবিকভাবেই সিপিএম এবং বিজেপির মধ্যে ভীষণ চিন্তার, তাই তারা তাদের দলের লোকজন পাচ্ছে না, কিন্তু তৃণমূল ভোটের আগে তীর্থঙ্কর এটা মাস্টার স্ট্রোক বলে মনে হয়। হাসি খুশি মনে আমরা কাল ভোটের আগে এটা মাস্টার স্ট্রোক না, একদমই না। যুবদের ভোট টানার ক্ষেত্রে মাস্টার স্ট্রোক। ভোট হলেই তো দেখুন, ভোট আসলে অনেকে অনেক কথা বলেন, ভোটের আগে মাস্টার স্ট্রোক, এটা অনেকে ভোট আসলেই বলেন 15 লক্ষ টাকা দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কিন্তু তা বলেন না। এটা শুধুমাত্র টোপ? এটা মাস্টার স্ট্রোক হিসেবে আমি বলবো না। এটা দিদিমণির, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তিনি যে মমতাময়ী তার দৃষ্টিভঙ্গি বাংলার মানুষের জন্য রেখেছে, এটা ছাত্র সমাজ, অন্য সময় তো করা যেতে পারতো, এত তাড়াহুড়ো করে ভোটের আগে চাইছেন ছেলেমেয়েরা নিজেরা স্বাবলম্বী হোক, নিজেদের। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতির বিষয় নয়, সারা বছর
তিনি কিন্তু একবারও বলেননি যে আমি বাংলার মানুষের জন্য 5 লক্ষ টাকা করে দেবো আর স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে। কেউ কেউ 15 লাখের গল্প দেয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই গল্প না দিয়েও 5 লক্ষ টাকা বাংলার প্রত্যেকটা পরিবারের মাথার ছাদের মতো তিনি রাখেন। তিনি লক্ষ্মীর ভাণ্ডার শুরু করেছিলেন 500 টাকা দিয়ে, আজকে সেই লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ একটা পরিবারের জন্য 1500 এবং বেশ, তপশিলি বিপ্লব দা, লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, জোড়া চাপ আপনাদের, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বাংলার ভোট মানুষের পাশে যেটা আশা থেকেছেন, করছিলেন তার থেকেও কি কম হবে? আগামী দিনেও থাকবেন। বেশ বেশ, তীর্থঙ্কর প্লিজ শেষ করবো বিপ্লব দাকে দিয়ে। আমাদের পার্টির স্ট্যাটাস আছে মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনার মাধ্যমে বিজেপি সরকার আসলে 3000 টাকা করে বাংলার প্রতিটা মায়ের হাতে দেওয়া হবে। আপনি এমন একটা পয়সা দিচ্ছেন যেটাতে না মানুষের অভাব পূরণ হবে, বেকারদেরকে লাইনে দাঁড় করাচ্ছেন। এদের ডেটা আপনারা অনলাইনে গতকালকের চালু করলেন। এসআইআর নিয়ে যখন হচ্ছিল তখন নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন, বারবার নিয়ম বদল করছে। আপনারা তো স্পষ্ট করে দিলেন নিয়ম তো আপনি বদল বললেন, করছে, গতকাল আবার এসআইআর এ রাত্রিতে চলে গেলে আবার আমি নিয়মটা বলবো বদল করছে কেন? এরা তো নিয়ম এই বদলের লোক নয়, এরা তো দাদা, পাংচুয়াল লোক। এরা আজকে যা আবার বলে বলেছে মুখে যে এই তাই আবাস করে দেয়। এই যে নির্বাচন প্রধানমন্ত্রী কমিশন কি আবাস করছে সারা যোজনার দেশের কাছে সার্টিফিকেট পরিষ্কার। গ্রহণ করা হবে না, সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী আবাস বারবার যোজনা বলেছে কাগজ আজকে গ্রহণ হবে। এদের জন্য নিয়ম তো বদল হচ্ছে, শুনানি শেষ হয়ে গেল, আজকেও তারা এখন নিয়ম চেঞ্জ হচ্ছে। করছেন। যাই হোক, নির্বাচন আজকে অনুষ্ঠান শেষ করতে হবে, জন্য আজকে অনুষ্ঠান শেষ করতে হবে। দেখা যাক যে এই যুবসাথী বা বলুন বা বেকার ভাতা যাই বলুন না কেন, আগামী দিনে ডিভিডেন্ড দেয় কিনা তৃণমূল কংগ্রেসকে। তীর্থঙ্কর এবং বিপ্লব দা দুজনকেই মানে ধন্যবাদ জানাবো। আজকে আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করব। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।